ওকে, তাহলে ওয়েব ডিজাইন ক্লাস 2 তে আমরা আজকে নতুন আরো কিছু শিখবো। আমরা চেষ্টা করব যে HTML এর বেসিক যে জিনিসগুলো আছে আজকে শেষ করব এবং একটা লেআউট কিভাবে তৈরি করা যায় মোটামুটি আগাবো। এরপরে CSS নিয়ে আস্তে আস্তে, কারণ হচ্ছে আমাদের ডেভেলপমেন্টটা হচ্ছে মূল টার্গেট, না? কারণ হচ্ছে PHP তে কিন্তু অনেক সময় লাগবে, মানে আজকে এখন যেমন অনেক বেশি কিছু করতে পারতেছি, একদিনে অনেক কিছু শিখাতে পারতেছি, PHP তে কিন্তু ওইভাবে পারবেন না, মানে 2-3টা টপিক দিলে ওটা প্র্যাকটিস করে মনে রাখা কঠিন হয়ে যাবে। তো ডিজাইনের মোটামুটি কম সময় দেয়, ওইদিকে একটু বেশি সময় দিলে আপনাদের জন্য বেনিফিট হবে, কারণ প্রজেক্ট করতে সুবিধা হয়। কারণ আমার তো একটা লিমিটেশন, একটা সময় যাতে কোর্স শেষ হবে, তাই না? আর এইদিকে যদি অনেক সময় দেই, সময় বলতে আমরা 2-3 কাজ আসতেই একটু স্লো যাই, তারপর আস্তে আস্তে হয়তো মুভ করবো। আর HTML এমন কঠিন মনে হয় কিছু না। আপনারা যারা কাজ করতেছেন অলরেডি, যারা বাসায় যা কোডিং করছেন, খুব কঠিন মনে হয়েছে কি যে এমন কি জিনিসের বোঝা যাচ্ছে না? এখানে আসলে লজিক্যাল কোনো বিষয়ই নেই। আপনি যখন জাভাস্ক্রিপ্ট করবেন PHP তখন লজিক্যাল অনেক বিষয় আসবে, ওখানে একটা সেমিকোলন ভুল করলে প্রোগ্রামিং হয়তো কাজ করবে না। হ্যাঁ, আর এখানে শুধু স্ট্যাটিক HTML, মানে কোড লিখতেছে বাজার আসতেছে শেষ। আর এখানে মেইন বিষয়টা হচ্ছে এখন CSS টা ভালো শিখতে হবে। HTML এ আপনারা যতটুকু শিখছেন আজকে ফর্ম করাবো, আর মোটামুটি আর বেসিক হয়েই গেছে ধরতে গেলে। আর অনেক ট্যাগ আছে যেগুলো নিয়ে এখন আমাদের অডিও ভিডিও ট্যাগ নিয়ে আমাদের এখন কাজ করার দরকার নেই। আমার হচ্ছে টেমপ্লেট ডিজাইন করা এখন মেইন ফ্যাক্টর। ওই ট্যাগগুলো আপনারা বাসার থেকে যেগুলো আছে W3 স্কুলে অথবা টিউটোরিয়াল পাবলিকে, এইগুলো হচ্ছে একটু করে চোখ বুলাবেন। আমার কথা হচ্ছে কাজ করার জন্য সব দরকার হয় না। টিউটোরিয়াল পাবলিকে গেলে আমার কাজ করতে কিন্তু HTML সব ট্যাগ লাগবে না, কিন্তু আমার জায়গাতে ভাইভাতে গেলে সব ট্যাগ আপনি কোথায় প্রশ্ন করবো আপনি জানবেন না। ভাইভাতে গেলে HTML এমন একটা ট্যাগ হয়তো বললো, একটা সংজ্ঞা বললো, আপনি ওটা দেখেন নাই বা ইউজই করেন নাই, কিন্তু আপনাকে অবশ্যই বেসিক নলেজ জানতে হবে যে এটা HTML এর অমুক ট্যাগ, এটার এই কাজ আমি ইউজ না করতে পারি। আর HTML এর বিষয়টা লাস্টের দিকে যদি আসি, আপনাকে বললো যে HTML এর ভিডিও কিভাবে নিয়ে আসতে হয়, অডিও কিভাবে নিয়ে আসতে হয়, অডিও ট্যাগের কি সুবিধাটা কি, আর এইগুলো দেখতে হবে। তারপরে আপনার যদি এদিকে আসি, অলরেডি টেবিল করছি, লিস্ট করছি, ফর্মটা আমাদের বাদ আছে, আইফ্রেমটা ইম্পর্টেন্ট, আইফ্রেমটা কাজে লাগে। লিঙ্কটা আপনাদের ওইভাবে দেখায় নেই নাকি, অ্যাঙ্কর ট্যাগে লিঙ্কটা দেখায় নেই। ওকে, প্যারাগ্রাফ করছি, টেক্সট ফরম্যাটিং এর কিছু ট্যাগ ছিল, ওই যে বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন দেওয়া, এই ট্যাগগুলো এখানে ছিল। আর অ্যাডভান্সে যদি চলে আসে তাহলে এখানে কি আসবে, লেআউট আসবে, হেড, মেটার মধ্যে অলরেডি মানে একটা ট্যাগ দিয়েছে, মেটা কাটসেট, হ্যাঁ ওইটা ইউজ করছে। মেটার আরও ট্যাগ আছে, ভিউ পোর্ট আছে, ডিসক্রিপশন। এরপর স্ক্রিপ্টটা কিভাবে লিঙ্ক করতে হয় এটা করব। এন্টিটিজের কিছু কাজ আছে, এগুলো খুব মেজর কিছু না, যেমন @ সাইন কিভাবে নিচ্ছে, এটা এন্টিটিজের মধ্যে পাবো। ওকে, আর HTML5 এর ফিচার বলতে আপনাকে ভাইভাতে প্রশ্ন করতে HTML এর কয়েকটা ফিচারের নাম বলুন, কি কি নতুন ফিচার আসছে। যেমন এখানে নতুন ইনপুট টাইপ আসছে, আজকে ফর্ম যখন করবো তখন বোঝা। ক্যানভাস আসছে, কারণ ক্যানভাস নিয়ে কাজ করলে এখন 1 মাস কাজ করা যাবে, ক্যানভাসের এত কাজ আছে, কিন্তু ক্যানভাস নিয়ে তো শুধু কাজ করবো না, স্পেসিফিক আইটেম। তারপরে SVG ইমেজ তৈরি করা যায় HTML5 এ, এটা নিয়ে অনেক সময় লাগবে, তো আমাদের এইগুলো দরকার নেই। আমরা মোটামুটি এসে ফর্ম করার পর টেমপ্লেটে লেআউটে চলে যাবো। লেআউট কি বানায়, লেআউট বানানো হচ্ছে মূল বিষয়, ওয়েবসাইটটা কীভাবে তৈরি করবে সেটা হলো মূল বিষয়। ওকে, আর এরপরে CSS এর, এখানে CSSটা হচ্ছে মেইন ফ্যাক্টর। CSS যে যত ভালো পারবে তার ডিজাইনটা তত ভালো হবে। মার্কআপে তো লিখলেই আসবে, কিন্তু CSS এর মাধ্যমে মূলত আমার কাজটা করতে হবে। CSS এর আমার কোনটার কি কাজ, কখন কোনটা অ্যাপ্লাই করব, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। একটা এলিমেন্টে কি কি ডিজাইন দিতে পারি, কোনটা ইউজ করবো, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। তো এখান থেকে আমরা আপনাদের মনে CSS স্টাইল CSS নিয়ে কাজ করাইছি একটু, CSS লিঙ্ক করা দেখেছি না, ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন CSS, এক্সটার্নাল CSS করাইছি। তারপর CSS সিলেক্টর কয় প্রকার মনে আছে? CSS সিলেক্টর বলতে যাকে ডিজাইন করে তাকে কয়ভাবে কল করতে পারি? 3 ভাবে। সেটা কি কি? আচ্ছা, একটা হচ্ছে ট্যাগ সিলেক্টর, মানে সরাসরি নাম ধরে কল করা। একটা হচ্ছে ক্লাস সিলেক্টর, একটা হচ্ছে আইডি সিলেক্টর। ক্লাস নিলে ডট, আইডি নিলে হ্যাশ, মনে রাখতে হবে এগুলো। এই সিলেক্টর করছি, এরপর আমরা কালার দিছি, ফন্ট সাইজ দিছি, এগুলো মোটামুটি একটু করাইছিলাম। তো আজকে ব্যাকগ্রাউন্ড নিয়েও কাজ করবো আমরা। ফন্টের কিছু কাজ আছে, লিঙ্কের কিছু কাজ আছে, লিস্টের কাজ আছে, টেবিলও মনে দেখাইছিলাম আপনাদের, টেবিলের ডিজাইন দেখাইছিলাম, টেবিলে মনে করাইছিলাম, হ্যাঁ ডিজাইনে আমরা করাইছিলাম। এখন ওইগুলো আর অ্যাডভান্সের বলি যে প্যাডিং মার্জিনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর যখন অ্যাডভান্স CSS আসবে, এখান থেকে আমাদের মূল বিষয় যেগুলো লাগবে, ডিসপ্লেটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। ওভারফ্লো বিষয়টা বুঝতে হবে। কার্সর আউটলাইন এটা কোনো ব্যাপার না, আউটলাইন হচ্ছে বর্ডারের মতোই, কার্সরটা এখন আর ইউজ হয় না, দরকার নাই। ওভারফ্লো বিষয়টা বুঝতে হবে। ইউনিট বলতে যে পিক্সেল আমরা লিখি না 15 পিক্সেল, তো আবার পার্সেন্টেজও দিতে পারি, অথবা REM, এটাও একটা ইউনিট। যেমন বুটস্ট্র্যাপ পরে ম্যাক্সিমাম দেওয়া আছে, পিক্সেলের পরিবর্তে RAM ইউজ করছে। হ্যাঁ, ওখানে আবার হিসাব আছে, 16 পিক্সেলে 1 RAM হয়। হ্যাঁ, তো আপনি পিক্সেলে ইউজ করেন।
তারপরে এদিকে আসা ভিজিবিলিটি, এটাও খুব ইম্পর্টেন্ট। এটার কাছাকাছি জিনিস কিন্তু ডিফারেন্স আছে। বাসায় আমি আজকে যে টপিকগুলো বলবো বাসায় একবার করে ক্লিক করে জাস্ট পড়বেন, রান করে দেখবেন কি আউটপুট আসছে। আপনার কোড লেখার দরকার নাই, জাস্ট একটু অ্যানালাইসিস, আমি কালকে কি পড়াবো আজকে হিন্স দিয়ে দেবো, এইগুলো বাসায় যা দেখবেন, একদিন চোখ বুলাবেন। ওই কাজ তো করবেনই, একটু চোখ বুলে আসবেন, তাহলে কি পরের দিন যখন আমি ক্লাসে বলবো বা লিখবো তখন আপনার কাছে ওই জিনিসটা কি ক্লিয়ার হবে, একবার আননোন মনে হবে না, একবার নতুন ওয়ার্ড মনে হবে না। কালকে রাত্রে তো দেখে আসছে এই সিনটা বলছে, এখন ওইটা যখন আমি ডিটেলস বলবো তখন আপনার কাছে ওটা সহজ হয়ে যাবে। এরপরে এই যে পজিশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সিএসএস এর। পজিশন ছাড়া ডিজাইনে অনেক কিছু করতে পারবেন না, অনেক ডিজাইন ইফেক্ট আপনি দিতে পারবেন না ডিজাইন। আর পজিশনের সাথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। পজিশনের সাথে লেয়ারের অপশন চলে আসবে। আবার এই যে ফ্লোট, এটাও খুব ইম্পর্টেন্ট। অ্যালাইনমেন্ট আমরা মনে হয় কিছু করছি নাকি, অ্যালাইনমেন্ট করছি না, টেক্সট অ্যালাইন করছি। এই যে টেক্সট অ্যালাইন সেন্টার, হ্যাঁ টেক্সট অ্যালাইন কি হয়, রাইট হয়, বাই ডিফল্ট লেফটই থাকে। আরও ঠিক হয় টেক্সট অ্যালাইন জাস্টিফাই, মানে দুই সাইডে ফিল আপ হয়ে যাবে জায়গা অনুসারে। এগুলো জাস্ট একটু করে বাসায় যায় দেখলে পারবেন। ওকে, তাহলে আমরা আজকে ফর্ম তৈরি করব নাকি। আপনারা ফেসবুক ইউজ করেন না, ফেসবুকে রেজিস্ট্রেশন করছেন না? তো ফেসবুকে ঢুকলেই দেখেন এখন রেজিস্ট্রেশন করার জন্য কি আসছে, একটা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে এই তথ্যগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে, দিয়ে কি করতে হবে, সাইন আপ করতে হবে। এখন এইখানে সাইন আপ করলে এই ডাটাটা কোথায় যায়, ফেসবুকের সার্ভারে সেভ হচ্ছে, পরবর্তীতে আমরা কি ইউজার নেম পাসওয়ার্ড দ্বারা লগ ইন করি। এখন এই যে এই ডাটাগুলো নিচ্ছে সেটা হচ্ছে ব্যাক ইন্ডে পিএসপি দ্বারা করে, যেটা দ্বারা করি আমরা যখন পিএসপি নিয়ে কাজ করবো তখন কি ফর্ম থেকে ডাটাবেস সেভ করবো। আমরা যখন ই কমার্স সাইট বানাবো আমাদের কি প্রোডাক্ট আপলোড করতে হবে না, প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করতে হবে, ব্র্যান্ড তৈরি করতে হবে, প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে, তখন তো ফর্ম লাগবেই। আবার যখন আমরা এই ডাটাবেস থেকে ডাটা শো করবো তখন টেবিল লাগবে না, টেবিলের মধ্যে তো ডাটাগুলো শো করবো, কি কি রেকর্ড আছে সেখানে শো করবো, এডিট আপডেট ডিলিট করবো, এই জিনিসগুলোই লাগবে। এই জন্য টেবিল আর ফর্মটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা অলরেডি টেবিল করছি, তাহলে ফর্মটা কি ইউজারের কাছ থেকে কোনো তথ্য নেয়, সেই তথ্যটা সার্ভারে রেকর্ড করে। তো এখন আমরা শুধু ফর্মের ডিজাইন করবো, আর ডাইনামিক ফর্ম করবো কি পিএসপি শিখার মধ্যে, যখন পিএসপি শিখবো তখন ডাইনামিক ফর্ম করবো, যে ফর্ম থেকে কীভাবে ডাটা ক্যাপচার করতে হয়। ওকে, তাহলে আমরা দেখতেছি এখানে কি লিখতেছে, ফার্স্ট নেম, শিওর নেম, মোবাইল নাম্বার, ইমেল অথবা কি নিউ পাসওয়ার্ড। হ্যাঁ, এরপরে কি বার্থডেতে কি ড্রপডাউন থেকে আমরা কি এবার দিন, মাস, ইয়ার সিলেক্ট করতেছি। আর পরে এখানে দেখেন রেডিও বাটন, আর এটা যাতে অন্য কিছু আসছে। এরপরে এখানে ক্লিক করলে আবার এখানে দেখেন ডাটা সারা দিলে কি আসবে, ভ্যালিডেশন বলতেছে, এটা না দেওয়া যাইতে পারবেন না। এটা ভ্যালিডেশন দুই ভাবে হইতে পারে, সার্ভার সাইড ভ্যালিডেশন হয়, আবার কি ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন হয়। এটা ক্লায়েন্ট সাইড মানে এটা পূরণ করতেই হবে। তারপরে সার্ভার সাইড ভ্যালিডেশন হচ্ছে ভ্যালিড ডাটা দিচ্ছে কিনা, তখন ওটা সার্ভার সাইড চেক করবো আমরা। এখানে আর কি, এখানে দুটো ইনপুট, কোনো সাদা মাটা জাস্ট ইনপুট, ইন্টার ইমেল আর ফোন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন। আবার ফরগেট পাসওয়ার্ডে যদি দেই, এখানে একটা লিঙ্কে, এখানে কি করতেছে আসলে মূলত যখন দেখেন লিঙ্ক কি জিনিস, এখানে ক্লিক করলে নতুন একটা অপশন নিয়ে চলে যাচ্ছে, বলতেছে যে আপনার পাসওয়ার্ড রিসেট করবেন কিনা। পাসওয়ার্ড রিসেট করতে গেলে আপনাকে অ্যাকাউন্টটাকে ফাইন্ড আউট করতে বলতেছে, মোবাইল নাম্বার দিয়ে খুঁজে নিয়ে আসেন, সার্চ করতেছে ওই ইউজারের ডাটা আছে কিনা। তাহলে ফর্ম তৈরি করা, আমরা যদি HTML এর ফর্ম গুগলে যা সার্চ দিলাম HTML ফর্ম, ইমেজে যাই, সব কিছু দেওয়া রয়েছে। দেখেন কত ধরনের ফর্ম হতে পারে HTML এ। আমরা যদি এদিকে দেখি, এই ফর্মটা দেখি, দেখেন এই ফর্মে কয় ধরনের ইনপুট আছে। ইউজার নেম, পাসওয়ার্ড দিতে বলছে, সিটি অফ এমপ্লয়মেন্ট, তারপরে ওয়েব সার্ভার, এখানে ড্রপ ডাউন, এটা সিলেক্ট অপশন, এখানে রেডিও বাটন, এখানে চেক বক্স, এরকম বিভিন্ন ধরনের ফর্ম। এগুলো কি আবার সিএসএস দ্বারা সুন্দর করে ডিজাইন করছে না, ডিজাইনে ফর্ম আসছে। এটা একবারে সাদামাটা। আরো ফর্ম দেখলাম, এটা কি করছে, টেবিলের মধ্যে করছে, টেবিলের ভিতরে আমরা ফর্ম করতে পারি, তাহলে অ্যালাইনমেন্ট ঠিক থাকে। আর সিএসএস করলে তো টেনশন নাই, আমার টেবিল দরকার নাই, এটা টেবিল স্ট্রাকচার এখনো দরকার নাই। এই যে পিজা টপিক কত সুন্দর করে ফর্ম করছে। এখন এই ফর্মগুলো আমরা কিভাবে তৈরি করব, এটা হচ্ছে মূল ফ্যাক্টর। ফর্মের জন্য কি কি জিনিস আছে, তাহলে আমাকে যেটা করতে হবে, আমরা ফর্ম তৈরি করার জন্য কিছু এলিমেন্ট আমাকে জানতে হবে। তাহলে ফর্ম শুরু করি আমরা এখান থেকে। ফর্ম শুরু করার জন্য ফর্ম নাকি আগে HTML শুরু করতে হবে, HTML বেসিক যে ফরম্যাট আছে এটা নিয়ে নিলাম, অটো চলে আসলো। ওকে, আমরা একটা স্টোর নিলাম HTML ফর্ম,
ওকে, তো টাইটেল দিয়ে নিলাম HR হরিজন্টাল লাইন। এটা রান করি লাইভ সার্ভার। আচ্ছা, আপনাদের এই ভিজুয়াল স্টুডিও কোড সব মেশিনে এখানে আছে। এটা হচ্ছে ওপেন সোর্স একটা সফটওয়্যার, এটার মধ্যে কোড করার খুব সুবিধা, কাজ করে অনেক মজা। এটা লাইভ সার্ভার নামে একটা অপশন আছে, লাইভ সার্ভার। এখান থেকে ওপেন করলে আপনি একবার জাস্ট যা কাজ করবেন অটোমেটিক ওখানে কি বারবার রিফ্রেশ করার দরকার নাই, এখানে অটো রান হয়ে যাবে, মানে সেভ হলে অটো এখানে রান হয়ে যাবে, আপনাকে রান করার দরকার নাই। আর এটা সুবিধা হচ্ছে কোড একটু লিখলে বাকিটুকু অটোমেটিক হয়ে যায়। যেমন একটু আগে যেটা করলাম, আমি একবার শুরুতে যাই, একটা পেজ নিছি, ইন্ডেক্স পেজ, এখানে HTML লেখার পর দেখেন কোলন 5 আছে না, ইন্টার দিলাম, হয়ে গেছে। বেসিক যে বলার প্লেট HTML এর যে বেসিক স্ট্রাকচার অটোমেটিক কিন্তু সব নিয়ে নিছে। আমাকে আর কষ্ট করে হেড বডি টাইটেল লেখার দরকার নাই, কারণ প্রতিদিন তো এটা লাগবে বেসিক স্ট্রাকচার, সবসময় কি লেখার দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা এরকম বেসিক স্ট্রাকচার নিয়ে আসতে পারি। তারপরে এখান থেকে লাইভ সার্ভার জন্য এই এক্সটেনশনের এই ভিজুয়াল স্টুডিও কোড আপনারা সফটওয়্যার নিয়ে যান, অথবা বাসায় যায় VS কোড লিখলে আসবে, VS কোড লিখলে ভিজুয়াল স্টুডিও কোড চলে আসবে। খুব ভালো একটা এডিটর, ওপেন সোর্স হিসেবে খুব ভালো এডিটর মাইক্রোসফটের। এই VS কোডটা নিয়ে নিলে আর সুবিধাটা কি, আর এটার অনেক এক্সটেনশন আছে। আর আমাদের ডিজাইনের জন্য আমরা যখন PHP শিখব, PHP এক্সটেনশন দিয়ে নেবো, তাহলে কি হবে, কোড লিখতে গেলে অর্ধেক লিখলে বাকি অর্ধেক এমনি কি হিন্স দিবে, আপনাকে কাজ করতে সুবিধা হয়। তো এটা দিয়ে নেবেন। এবং VS কোডের কোন কোন এক্সটেনশন বেটার, বা ওয়েব ডিজাইন করার জন্য কি কি কোড এক্সটেনশন লাগে, আর আমি বললে হবে না, আপনি গুগলে যা সার্চ দেবেন বেস্ট VS এক্সটেনশন ফর ওয়েব ডিজাইনার, কি লিখলাম, বেস্ট VS এক্সটেনশন ফর ওয়েব ডিজাইনিং। ওয়েব ডিজাইন করার জন্য কোন কোন এক্সটেনশন লাগে, আপনারা এখান থেকে অনেক আর্টিকেল পাবেন। এরকম আর্টিকেলতে আর এক্সটেনশন কি ইনস্টল করতে হয় কিভাবে, আপনারা এই যে এখানে VS কোড ইনস্টল করা, দেখেন এখানে এক্সটেনশন ম্যানেজার আছে, ক্লিক করলাম, এখানে অলরেডি আমাকে রিকমেন্ড করতেছে। এই যে এখানে অনেক করে অপশন আছে, এই যে এই ঘরের ভিতরে দেখেন ইনস্টলের ইনস্টল, আউটডেট, ইনেবল, ডিজেবল, বিল্ড ইন, রিকমেন্ডেশন, পপুলার। আমি সব পপুলার দিলে অনেক এক্সটেনশন আপনাকে ইনস্টল করতে বলতেছে। তা আমার সব কি করার দরকার আছে? সব করার দরকার নাই, যেটা যেটা দরকার আমরা অলরেডি করছি আর কি, সমস্যা নাই, আমরা অলরেডি ইউজ করছি। যে লাইভ সার্ভার আমরা অলরেডি দেওয়া আছে আমার, এই জন্য কি লাইভ সার্ভার দেওয়া আছে। আর আপনারা যেটা যেটা করবেন HTML, বেশি লাগে না, HTML আমি কোনটা কোনটা ইনস্টল করছি একটু দেখাই দিই। ইনস্টল, এই যে HTML বয়লার প্লেট, HTML CSS, HTML স্নিপেট, আর ইন্টেলিজেন্ট ফর CSS, বা এটা দেবো ইন্টেলিজেন্ট ফর CSS ক্লাস নেম অ্যান্ড HTML, এইটা। আর লাইভ সার্ভার করছি, আর এখানে VS কোড আইকন করছি। ওকে, এতটুকু। তাহলে এটা কেটে দিলাম। তাহলে সুবিধাটা হচ্ছে VS কোডের কি, যে আমি যদি এতটুকু লিখি, যে বয়লার প্লেট দিলে আরও অনেক কোড চলে আসে, বেসিক স্ট্রাকচার, এখানে কমেন্ট সহকারে অনেক কিছু চলে আসে। যে সোর্স লিঙ্ক করা, জাভাস্ক্রিপ্ট ফাইল লিঙ্ক করার অপশন চলে আসছে, CSS ফাইল লিঙ্ক করার অপশন চলে আসছে, এই যে মেটা ভিউ পোর্ট দিছে, মেটা ডিসক্রিপশন, টাইটেল, এই ইন্টারনেট এক্সপ্লোর সাপোর্টের জন্য ট্যাগ দিয়ে দিছে, ক্যারেক্টার সেট এর আগেও করাইছি, নোজেস লোড হয়েছে, হ্যাঁ অনেক কিছু আসছে। আর যদি এটা না দিতাম কোলন 5, এটা তো মোটামুটি সব চলে আসে। তাহলে বেসিক ফরম্যাটটা কিন্তু এখানে চলে পাচ্ছি আমরা প্রতিদিন, আর এইটুকু কোড আমাকে লিখতে হচ্ছে না, একটা সুবিধা। ওকে, VS কোডে আপনারা ইমিট নামে একটা প্লাগইন আছে, এটা ডিফল্ট বিল্ডিং দেওয়া আছে, ব্র্যাকেটে এটা ইনস্টল করে নিতে হয়। ইমিট সাবলাইমেও করতে হয়। ইমিটের সুবিধা হচ্ছে শর্ট কোডিং, মানে আপনি খুব দ্রুত কোডিং করতে পারবেন যদি এটার ইয়েগুলো জানেন, শর্ট টেকনিকগুলো জানেন, খুব দ্রুত। যেমন আমরা ট্যাগ লিখতাম কিভাবে, H1 কোটেশন তারপর ক্লোজিং, কি অটো আসতো আবার আসতো না, মানে নোটপ্যাড প্লাস তো অটো আসে টিক দিয়ে দিলে, নাহলে অটো ক্লোজিং হয়ে গেল না। আমার একটা প্যারাগ্রাফ লেখা দরকার, মানে এখন লেখা দরকার, আমি লিখলাম লরেম, কি লিখলাম লরেম, ট্যাব দিলাম, লেখা হয়ে গেল অনেক কথা। লরেম লিখে বললাম যে লরেম হবে 10 ওয়ার্ডের, 10টা ওয়ার্ড তৈরি হয়ে গেল। আমি এখানে 100 ওয়ার্ড দিলাম, তাহলে 100 ওয়ার্ডের কি একটা প্যারাগ্রাফ হয়ে গেল। আমার লেখাগুনা এটা তো এরকম কি হয়ে গেছে, এদিকে হয়ে গেছে না, ওই যে নোটপ্যাডের মতোই। এটা ওয়ার্ড র্যাপ না করার বাদে এখানে একটা কাজ করতে পারি, ভিউতে গেলে টগল ওয়ার্ড র্যাপ এটা দেওয়া যায়, এটা দিলে তাহলে কি হবে, যত বড় ডিসপ্লে আসছে
আমার এই কি লেখা কি টাইপ করার দরকার আছে? এখন তো ডামি টেক্সট, আমরা তো প্র্যাকটিস করতেছি, এই জন্য কি লেখা ডামি, এটাকে বলা হয় ডামি টেক্সট। আর এখান থেকে যদি আমি ওপেন উইথ লাইভ সার্ভার ক্লিক করি, আসছে? ধরেন আমি এখানে এখন চেঞ্জ করব, এটা নিলাম। আচ্ছা, এখানে আবার বারবার অটোমেটিক আমি কি রান করছি রে? রান করে নাই কিন্তু, এখানে মুছে গেছে। আর আমার এই এডিটরে অটো সেভ হয়ে যায়, ফাইল কিছু লেখা টাইপ করার সাথে সাথে অটো সেভ হবে। এটার জন্য ফাইল মেনুতে গেলে দেখেন এই যে টিক দেওয়া আছে না, অটো সেভ, এই টিক দেওয়া থাকতে হবে। তাহলে কি হবে, আমি কিছু লিখতেছি HRP লরেম, কি হয়ে গেছে, ব্রাউজার অটোমেটিক একই রান হচ্ছে লাইভ সার্ভারে। এটার সুবিধা, আমি কাজ করতেছি। কারণ এখানে আপনি CSS করেছিলাম না আপনাদের, স্টাইল কালার রেড, ঠিক আছে, অটোমেটিক ওখানে হয়ে যাচ্ছে, আর টেনশন করার দরকার নেই। এখান থেকে এডিট করবেন, লাইভে দেখা যাবে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা কি শিখতেছি, VS কোডে ফর্ম করবো আজকে। H2 HTML ফর্ম। ফর্মের মধ্যে কি কি থাকে? ফর্মের মধ্যে হচ্ছে আমাদের ইনপুট এলিমেন্ট থাকে। কি কি এলিমেন্ট থাকে? যেমন ইউজারের কাছে তার নাম, ইমেল, ফোন নাম্বার, তারপরে হচ্ছে জেন্ডার, তারপরে কি কি স্কিল আছে, তার অ্যাড্রেস, সে কোথায় বাস করে, এই তথ্যগুলো কি নিব আমরা। তাহলে এখানে দিতে পারি STUD স্টুডেন্ট RE রেজিস্ট্রেশন ফর্ম, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম, স্টুডেন্ট সব ছোট হাতে না দিয়ে রেজিস্ট্রেশন FORM, নট FROM। হ্যাঁ, ওকে। লেখাটাকে কি করতে, মিডিল আনতে পারি না আমরা? আচ্ছা, ওটা পর শেষ পরে করি, আগে আমরা এটা করে নিই। HR ফর্ম তৈরি করার জন্য FORM, ফর্ম নামে কি একটা ট্যাগ আছে, ফর্ম ট্যাগের শুরু শেষ। এটার ভিতরে আরো কি আছে পরে আলোচনা করতেছি। আমরা ইউজারের কাছ থেকে তার নেম নিব। ইনপুট নামে ইনলাইন ট্যাগ আছে, ইনপুট টাইপ টেক্সট আসছে, এখানে টেক্সট আসছে লেখার অপশন, এখানে কিছু লিখতে পারবে ইউজার। ইনপুট টাইপ টেক্সট বলছে, তাতে কি ইউজার লিখতে পারবে। এখন কি লিখবে সেটাকে বলে দিচ্ছি ইউজারকে, এখানে সে নেম লিখবে, ইমেল লিখবে। তাহলে এখানে একটা কাজ করতে পারি, আমরা এই ফিল্ডের নাম বলে দিতে পারি। এটার জন্য একটা কাজ হয়, লেবেল নামে একটা ট্যাগ আছে, লেবেল ইন্টার ফার্স্ট নেম আসছে। এখন এটা তো ইনলাইন, এক লাইনে চলে আসছে, কারণ এটাও ইনলাইন, ইনপুটও ইনলাইন, লেবেল ইনলাইন। আমরা একটা কাজ করতে পারি, এখানে কি করতে পারি বলেন তো, ব্রেক ট্যাগ, বিআর ট্যাগ আছে না, এই তো হয়ে গেল বিআর ট্যাগে অটোমেটিক এখানে ব্রেক চলে আসলো, ইন্টার ফার্স্ট নেম। আমি এই লেবেল না দিয়ে আরেকটা কাজ করতে, আমরা কমেন্ট শিখেছিলাম না কত ক্লাসে, কমেন্ট দেখাইছি তো, এটাকে আমি ডিজেবল করে দিলাম, কমেন্ট করে দিলাম, নাই, চলে গেছে। এটার ভিতরে ইনপুটের ভিতরে আরো অ্যাট্রিবিউট আছে, প্লেস হোল্ডার ইন্টার এফ নেম, কি আছে এটার ভিতরে আছে, টাইপ করবে চলে যাবে। যে ফেসবুকে আছে, ফেসবুকে আছে না, এই যে ডিফল্ট নাই, যখনই এটাকে বলা হয় প্লেস হোল্ড টেক্সট, প্লেস হোল্ডার টেক্সট। তাহলে আমাদের ফর্মটা এখানে কি চলে আসছে না, ইন্টার, রিলোড দিলাম, এই যে ফার্স্ট নেম। আবার লেবেল দিয়েও করতে পারি, লেবেলটাও থাক, লেবেলও থাক, সমস্যা নাই, দুইটাই থাক, লেবেলও থাকতে পারে, এক ফর্মে একটা ডিজাইন হয় আর কি, লেবেল দিয়েও করতে পারি। তাহলে আমি ইউজারের কাছে কি নিলাম, নেম নিলাম, ফার্স্ট নেম নিলাম, অথবা শুধু নেম বললাম যে নেম, ইন্টার ইওর নেম, ঠিক আছে, ওকে। তারপরে ইউজারের কাছে আর কি নিতে পারি আমরা বলেন, ইউজারের কাছ থেকে তার ইমেলটাও নিতে পারি না, ইন্টার ইমেল, ইন্টার ইওর ইমেল আসছে। এখন এখানে কি দিতে হবে, এটার সাথে এটা লাগিয়ে গেছে না, তাহলে এখানে একটা বিআর দিতে হবে। আর বিআর না দিয়ে আমরা এলিমেন্ট কয় প্রকার, দুই প্রকার ছিল না, ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট। তাহলে একটা কাজ করতে পারি না, প্রত্যেকটা আলাদা আলাদা প্যারাগ্রাফে রাখতে পারি না আপাতত, যেহেতু সিএসএস করতেছি না, এই দুইটা মিলে কি একটা প্যারা করতে পারি না আমি, প্যারাগ্রাফ তো ব্লক এলিমেন্ট। তাহলে একটা কাজ করেন, এটাকে প্যারাগ্রাফ অথবা ডিপ যে কোনো একটা হলেই হয়, আমরা ডিপও নিতে পারি, প্যারাগ্রাফও নিতে পারি। কি নিলাম,
এটাও কি করব, কন্ট্রোল এক্স। আচ্ছা, আমার কোডগুলো দেখেন একটা আগে একটা পরে আছে না, এলোমেলো মনে হচ্ছে না? একটু এলোমেলো মনে হচ্ছে নাকি? মানে লেভেল ঠিক আছে, অ্যালাইনমেন্ট যেমন এটা এখান থেকে শুরু হয়েছে, এটা আবার এখানে শুরু আসছে। কোডের অ্যালাইনমেন্ট, কোডের স্ট্যান্ডার্ড থাকতে হবে, তাই না? অ্যালাইনমেন্টগুলো ঠিক থাকতে হবে। ভিএস কোডে শিফট অল্টার এফ, শিফট অল্টার এফ যদি চাপ দেই, কত সুন্দর সাজায় দিল না আমাকে, করবো না? আবার দেয় কন্ট্রোল জেডে দেয়। কোডগুলো কি এলোমেলো আছে? আগ পরে আছে, আগ পিছ আছে, সিরিয়াল কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক নাই। আমি শিফট অল্টার এফ, এখন কি হলো? প্রত্যেকটা দেখছেন এই যে ফর্ম শুরু হয়েছে বরাবর, তারপর প্যারাগ্রাফ শুরু হয়েছে, এরপর থেকে কিছু দূর বাদ দিয়ে এটা শুরু হয়েছে। এখন এই কোড রিড করা সহজ না? পড়াটা সহজ। কার ভিতরে যখন এটা তো অল্প, যখন ডিপের ভিতরে আরো 5টা ডিপ চলে আসবে তখন কি করবেন? কোডগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে কোডিং করে তারা। তাহলে অ্যালাইনমেন্টটা করলাম, ওকে, আবার কপি করলাম। আচ্ছা, আমরা একটা বাটন বানাই। বাটন, বাটন নামে একটা ট্যাগ আছে, সাবমিট। বাটনের নাম দিলাম কি? সাবমিট। বাটনের অবশ্যই টাইপ বলে দিতে হবে। বাটন টাইপ কি হবে? বাটন হবে, বাটন টাইপ হবে সাবমিট। কারণ বাটন টাইপ সাবমিট না বললে এই ফর্ম থেকে কোনো ডাটাই সাবমিট হবে না। যদি অন্য টাইপ বলে দেন, সারাদিন ক্লিক করলেও ডাটা যাবে না সার্ভারে। বাটন টাইপ অবশ্যই সাবমিট বলতে হবে। হ্যাঁ, ওকে, ইন্টার দিলাম। অ্যান্ড এখানে ইনপুট টাইপ কি বলছি? ইমেলের এখানে ইনপুট টাইপ টেক্সট হবে না, ইমেলের ক্ষেত্রে ইমেলই হবে। তাহলে সুবিধা কি? আমি যখন এটা লিখে সার্চ দেব, কি আসছে এখন? @ তাকে দিতেই হবে, তাই না? এই জন্য বিভিন্ন টাইপের জন্য, যেমন আমি এখানে বললাম পাসওয়ার্ড নিব ইউজার কাছ থেকে। আচ্ছা, এখানে কপি করার জন্য আমরা এইভাবে কপি করতে পারি, সিলেক্ট করে কপি, তারপরে কি কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল ভিতে পেস্ট। আর এই ভিজুয়াল স্টুডিও করতে গিয়ে আমরা কন্ট্রোল ডি দিয়ে কি নোটপ্যাডে কপি করতাম না? লাইন কপি, ডুপ্লিকেট লাইন, কন্ট্রোল ডি। আর এইটাতে ডুপ্লিকেট কপি করার জন্য শিফট অল্টার ডাউন কি, ডাউন কি কোনটা? সাইডটা কি আছে না, একবার অ্যারো সাইন, লেফট রাইট, শিফট অল্টার ডাউন। তাহলে কি হলো? নিচে কপি হলো। আর যদি উপরে দিতাম তাহলে উপরে কপি হবে। এটা একটা মজা, দুই দিকে কপি করা যায়, উপরেও কপি করা যায়, নিচেও কপি করা যায়। এই যে আবার দেখাই, আমি পুরো জিনিসটা আমি কপি করব নিচের দিকে অথবা উপরের দিকে, শিফট অল্টার ডাউন, কপি হয়ে গেল। আমাকে কি লেখার দরকার আছে পুরোটা? হ্যাঁ, আমি কাস্টমাইজ করে দিলাম। এন্টার, পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড। আচ্ছা, ইন্টার কথাটা বাদ দিলাম, ইন্টার দরকার নাই। পাসওয়ার্ড, ইমেল, নেম, ইমেল, পাসওয়ার্ড, ওকে। আচ্ছা, পাসওয়ার্ডে যা লিখছি সব দেখা যায়। পাসওয়ার্ড কি দেখা যায় না হিডেন থাকে? তাহলে এখানে ইনপুট টাইপ কি আছে? পাসওয়ার্ড। এখন যদি টাইপ করি আর দেখা যাবে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে এরকম অনেক করে ইনপুট টাইপ আছে। আমরা নেম যখন লেখা লিখবে এইটা, ইমেল লিখলে ইমেল, পাসওয়ার্ড লিখলে পাসওয়ার্ড, ওকে। আরও লেভেল আছে, যেমন আমরা একটু ফর্মে দেখলাম হচ্ছে কি, ওই যে জেন্ডারটা দেখলাম কিভাবে জেন্ডার নিতে হয়, জেন্ডারে রেডিও বাটন। তাহলে আমরা এটা কপি করি, লেভেলটা আমি কপি করে নিচ্ছি, এখানে লিখলাম জেন্ডার, ওকে। জেন্ডার এখানে, তাহলে ইনপুট টাইপ এখানে প্লেস হোল্ডার আমি বাদ দিয়ে দিলাম। আর এই যে এখানে কি আছে, পাসওয়ার্ড, এই যে এটাতে দিয়ে দিলাম প্লেস হোল্ডারে। আর এটাতে জেন্ডারে এখানে ইনপুট টাইপ কি হবে? রেডিও, রেডিও আসছে, একটা গোল ফোটা আসছে। এখন এটা কিসের রেডিওতে বলতে হবে নাকি? এখানে মেল, আবার এটা কন্ট্রোল শিফট দিয়ে দিলাম, এটা হচ্ছে ইমেল, ওকে। আচ্ছা, রেডিও বাটন কি একটা হয় না? আর দুইটাই সিলেক্ট হয়ে গেছে, একটা প্রবলেম না? দুইটাই, যেগুলো একটা দিতে হবে, রেডিও ভ্যালু সবসময় একটা হয়। এটা কেন হচ্ছে? আমি কিছু জিনিস আরো কিছু অ্যাট্রিবিউট বাদ দিছি, যেমন এই যে এখানে এই ফিল্ডের নাম দিছি, কারণ যখন পিএইচপি দ্বারা ডাটা ক্যাপচার করবেন প্রত্যেকটা ফিল্ডের নাম দিতে হবে না? নাম ছাড়া তো ডাটা যাবেই না। আমি কোন ফিল্ডে কি ডাটা দিলাম, স্পেসিফিক ফিল্ডের নাম বলতে হবে, পরবর্তী পিএইচপি দ্বারা কি ওই ফিল্ডটাকে ধরতে হবে।
তাহলে আমি কিন্তু আমার এখানে প্লেস হোল্ডার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাকে অবশ্যই এই ইনপুট ফিল্ডের একটা নাম বলে দিতে হবে। নেম ইজ ইকুয়াল টু নেম, যাই বলেন যে নামই দেন সমস্যা নাই। আর এখানে কি আছে, নেম ইজ ইকুয়াল টু নেম ইজ ইকুয়াল টু ইমেল, এখানেও আমরা দিতে পারি টাইপ থাক সমস্যা। নেম ইজ ইকুয়াল টু পাসওয়ার্ড বা পিডি ডাব্লিউডি, যে আপনার যা ইচ্ছা তাই বলেন, কোনো সমস্যা নাই, পরবর্তীতে ওইটাতে কল করলে হবে। ওকে, তাহলে রেডিওর ক্ষেত্রে এখানে আমাকে নাম দিতে হবে, একটা কি দিতে হবে হচ্ছে নেম ইজ ইকুয়াল টু কি দেব, জেন্ডার। এই দুইটা জিনিসের নাম এখন একটা হবে, তাহলে আর কি হবে, সমস্যাটা হবে না। এই যে কোনো একটা সিলেক্ট করতে পারবে, এখন দুইটা সিলেক্ট করতে পারবে না। এখানে আর একটা প্রবলেম আছে, একটু আগে এখানে লেভেল ইউজ করছি না, এটা তো লেভেল দিছি কি, যেমন ইউজারে দেখেন এখানেই ক্লিক করতে হচ্ছে, লেখায় ক্লিক করলে এটা সিলেক্ট হয় না, এটা একটা প্রবলেম। তাহলে আপনি এটা কাজ করবেন, এই মেল লেখাটা লেভেল ট্যাগের মধ্যে দিয়ে দেন, এটা দিলাম, এইটাও আমি লেভেল এটা দিয়ে দিলাম। তারপরে কি হচ্ছে, হয় না। গত ক্লাসে আইডি শিখাইছিলাম না, আইডি ক্লাস, এখন এই মেল আর ফিমেলের আইডি তো আলাদা, ইউনিক হবে না, তাহলে এখানে এই লেভেলের মধ্যে ডাটাটা দিয়ে দিবেন। এখানে থাক, এটা একটু বড় করে নিই। ওকে, তাহলে আমরা এখানে এই যে জেন্ডার নিছেন, নেম নিছেন, আইডি নেন, আইডি হচ্ছে মেল আর এটার আইডি ফিমেল নেন। আর এই লেভেলের ভিতরে এখন বলে দিতে ফর কার জন্য, এটা হচ্ছে এই আইডির জন্য, মেলের জন্য মেল, ফিমেলের জন্য ফর দ্বারা কি লেভেলে বলে দিতে হয়। শুধু এখানে না, এই যে এখানে নিছি না, এই যে পাসওয়ার্ডটা একটা লেভেল ইউজ করছি না, তাহলে এখানে কি একটা আইডি নেওয়া উচিত ছিল আমার। আইডি কি হবে, পাস বা যেটাই বলে PASS, তাহলে এখানে কি দিতে হবে, ফর যা বলবেন, আইডি হচ্ছে ইউনিক। তাহলে সুবিধা যে এখানে ক্লিক করলে কি হবে, এটা দেখেন এটা ফোকাস হয়ে যাচ্ছে, তখন মানে লেখার উপর ক্লিক করলে এটা হয় না, কিন্তু এটাতে দিছি না ওই লেভেলের, এটা হচ্ছে ইনপুট ফিল্ড, মানে অটোমেটিক ফোকাস করতেছে, ক্লিক করলে কি করে ফোকাস করতেছে। সেম লেভেলের ক্ষেত্রে দেখেন সিলেক্ট হয়, লেখার উপর ক্লিক করলেই, তাহলে ইউজার ফ্রেন্ডলি হলো, আর একটু ইউজারের জন্য সুবিধা হলো, টিক দিতে, ইউজারের জন্য টিক দিতে সুবিধা হয়ে গেল। ওকে, তাহলে আমরা ইনপুট টাইপ দেখলাম, রেডিও দেখলাম, আরেকটা জিনিস বানাই এখন তাহলে। আচ্ছা, আরেকটা জিনিস বাদ করছে। আচ্ছা, ইউজার তো এখানে টাইপ করে, নেম দিল, ইমেল দিল, পাসওয়ার্ড দিল, ইউজার কি এখানে কি লিখতে পারে না, টিক দিবে, শুধু শুধু টিক দিবেন, তাহলে ডাটাবেজে কি যাবে, তাহলে ভ্যালু কোথায়, এটা লিখলে না কিছু পাবো, আর এটা মধ্যে লিখতেও পারতেছেন, তাহলে কি যাবে, ভ্যালু নামে একটা অ্যাট্রিবিউট আছে, অবশ্যই ভ্যালু সেট করে দিতে হবে। রেডিও বাটনের ক্ষেত্রে অবশ্যই ভ্যালু সমান সমান এটা মেল, আর এটার ভ্যালু কি হবে, ফিমেল। এখন যদি কেউ এটা টিক দেয়, তাহলে কি হবে, ফিমেল টিক দিলে ভ্যালু হিসেবে কি পাস হবে, এই ভ্যালুটা পাস হবে। আর এটার যে ভ্যালু দিবে, এটা আমরা কি এখান থেকে ভ্যালু সেট করতে পারতাম, যেমন ইমেলের ক্ষেত্রে আমি একটা ডিফল্ট ভ্যালু দিলাম test.gmail.com, তার মানে কি এটা ডিফল্ট ভ্যালু test. এখানে সেট হয়ে আছে, ভ্যালু সেট করে দিছি। এই জিনিসটাও লাগবে যখন আমরা ডাটাবেসে ডাটা এডিট করব না, ফর্মে তো ফর্মতে তো একবার ইনসার্ট করব, আবার কি ডাটা ইনসার্ট করছিল যখন আপডেট করতে যাব, তখন কি ওই ফিল্ডের মধ্যে তাকে দেখাতে হবে না যে আগের এই ডাটা ছিল, এখন মুছে দেওয়ার কি নতুন ডাটা লিখবে, তখন এইভাবে কি ভ্যালু সেট করে দিতে হবে। এখন আপাতত কি আমরা ভ্যালু নালি থাক ইনপুট ফিল্ডের ক্ষেত্রে, ভ্যালু দরকার নেই, কিন্তু এইটার ক্ষেত্রে লাগবেই, সবসময় লাগবে, ক্রিয়েটের টাইমও লাগবে, আপডেট টাইমে তো লাগবেই। তাহলে যে এটা দেখলাম রেডিও, আরেকটা কি আছে, চেকবক্স। চেকবক্স আবার সেক্ষেত্রে রেডিওর মতো, কিন্তু চেকবক্সের মাল্টিপল ভ্যালু নেওয়া যায়, মাল্টিপল। যেমন আমি কি কি পারি একটা লিস্ট করি, আমাদের কি কি স্কিল আছে, জেন্ডার তো দিলাম, স্কিলসের মধ্যে কি দিতে পারি আমরা, যেমন আমি কি কি পারি বললাম যে আমরা, ঠিক আছে, আমরা HTML পারি, তারপর কি কি পারি, CSS পারি, এটা কপি করি, এরপরে মনে করেন PHPও পারি, আছে না,
এখন এখানে এই চেক বক্সের পরিবর্তে কি হবে, চেক বক্স। কি লিখবো, চেক বক্স, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি, হয়েছে না? চেক বক্স আবার কয় প্রকার দেখেন, চেক বক্স মাল্টিপল, ইউজার একটাও দিতে পারে, দুইটাও দিতে পারে, আবার সব দিতে পারে, তিনটেই দিতে পারে। এটা হচ্ছে মাল্টিপল ভ্যালু। তাহলে এখানে ওই যে আমাদের লেভেল ঠিক করতে হবে। এখানে আইডি নিছি আমরা, আইডি হচ্ছে যে এখানে যে মানটা দিছি, সরি, চেক বক্স। আর জেন্ডার পরিবর্তে কি হবে, SKI ডবল এল, স্কিল। এখানে আরেকটা জিনিস দিতে হবে, থার্ড ব্র্যাকেট। পিএসপির জন্য যখন কাজ করবেন, স্কিল থার্ড ব্র্যাকেট কেন দিলাম, এটা হচ্ছে অ্যারে হিসাবে দিব। ইউজার একটাও টিক দিতে পারে, দুইটাও দিতে পারে, তিনটাই দিতে পারে। যখন এই টিক গুণা দেবে তখন অ্যারে হিসাবে ডাটা পাস হয়, এই জন্য থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেটে আমরা, হ্যাঁ যেটাই দিক, মানে যেটা টিক দিবে সেটাই কি এই থার্ড ব্র্যাকেটের মধ্যে পাস হবে। দুইটা দিলে দুইটা যাবে, তিনটা দিলে তিনটা যাবে। এই জন্য প্রত্যেকটা নাম স্কিল থাকবে, শুধু থার্ড ব্র্যাকেটটা এখানে যোগ হবে। এখন এটারও কি লেভেল ঠিক করতে হবে না? ভ্যালু হচ্ছে, ভ্যালুটা কি HTML, আইডিও HTML দিয়ে দিলাম, তাহলে সুবিধা হবে। সেম একইভাবে CSS এর ক্ষেত্রে ভ্যালু CSS, আইডি CSS, এখানেও CSS, আর এটার এখানে HTML এখানে যাবে। একটু হিজিবিজি হয়ে গেছে, একটু গ্যাপ দেয় নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটার লেভেল, এটা এইটার লেভেল এটা, ওকে। তাহলে এখানে কি হবে, PSP, এই যে এখন লেখায় ক্লিক করলে হচ্ছে না, লেখায় ক্লিক করলে হয়ে যাচ্ছে। ক্লিয়ার কনসেপ্ট? তাহলে আমরা এই যে রেডি বাটন আর চেক বক্স দেখলাম, এরপরে আরেকটা দিয়ে দেওয়া যায়। আপনার আমি নামাজ পড়ে এসে পরে এটা নিব আর আপনাদের কাছ থেকে। এরপরে সিলেক্ট অপশন, সিটি, কারণ আমরা কোন সিটির থেকে আসছি সিটির কথা বললাম। সিলেক্টের ভিতরে অপশন, যেমন সিলেক্ট ইউর সিটি, বা যে কোনো কান্ট্রি হতে পারে, অনেক কিছু হতে পারে না। অপশন, যেমন আমি বললাম ঢাকা, তারপরে রাজশাহী, যেটাই বলি আর কি। কারণ এইগুলো কি, এটারও কিন্তু ভ্যালু দিতে হয়, কারণ এটা তো ইউজার সিলেক্ট করবে। ড্রপডাউন থেকে চলে আসছে না, এই যে ড্রপডাউন চলে আসছে, রাজশাহী সিলেক্ট করলে রাজশাহী, আর এখান থেকে এই লেখাটা সিলেক্টেড থাকবে সবসময়, এটা ডিজেবল হয়ে যাবে। তাহলে এখানে একটা কাজ করতে হবে, দুইটা অ্যাট্রিবিউট আছে, সিলেক্টেড এবং ডিজেবল। দেখেন ওইটা সিলেক্ট থাকবে সবসময়, সিলেক্ট ইউর সিটি কথাটা থাকবে এখানে, আর বাকিগুলো কি থাকবে, ড্রপডাউনে থাকবে। ওকে, আর এগুলো কি দিতে হবে তখন, অবশ্যই ভ্যালু, এখানে যা দিছি এখানেও তাই দিতে হবে। আর প্রথমটার কোনো ভ্যালু থাকে না, ভ্যালু ফাঁকা থাকে। আর এটা কি থাকবে, সেম একইভাবে কি থাকবে, নেম থাকবে, নেমটা দিতে হবে। নেম হচ্ছে কি, সিটি। ক্লিয়ার কনসেপ্ট? নামাজের টাইম হয়ে গেছে, নামাজে যাবো। ওকে, আরেকটা জিনিস দেখা যায়, অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য টেক্সট এরিয়া চলে আসছে, এই যে চলে আসছে না। এখানে অ্যাড্রেসটা বড় করার জন্য রোজ, যদি বড় করতে চান আর কি, নিচে 6টা, আর যদি সাইডে বাড়াইতে চান তাহলে কি কলাম বাড়াইতে হবে, কলস 40 হয়েছে বড়। এইটা আর একটা জিনিস, এই আপাতত এতটুকুই করেন, আর দরকার মেজরই করে। আর এরপরে যেটা আছে ইনপুট টাইপ ফাইল বললে কি হবে, ইমেজ আপলোড করার অপশন পাবেন, ওইটা নামাজ পড়ে আমি দেখা দিচ্ছি।